আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 13,000 ছাড়ালো বিশ্বে করোনা ভাইরাস। 13,000 ছাড়ালো দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। নতুন 7 জন সহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 206 জনে। করোনার উপসর্গ নিয়ে ঢাকায় সাংবাদিকের মৃত্যু। বরিশাল, কুমিল্লা ও ঝিনাইদহে মারা গেলেন আরও 4 জন। স্বাস্থ্যবিধির বালাই নেই। রাজধানীর অলিগলি জুড়ে হকারদের রাজত্ব। দোকানপাটে ঈদের কেনাকাটায় ভিড়। করোনা ভাইরাসে ব্যাহত হচ্ছে শিশুদের টিকাদান কর্মসূচি। স্বাস্থ্য খাতে জটিলতার আশঙ্কা বিশেষজ্ঞদের। এবং করোনায় বিশ্বজুড়ে 2,70,000 মানুষের মৃত্যু। সতর্ক না হলে আফ্রিকায় ভয়াবহ হবে মহামারী, হুঁশিয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার। এবার পুরো সংবাদ। 13,000 ছাড়ালো দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 709 জন। মৃত্যু হয়েছে 7 জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 206। সুস্থ হয়েছেন আরও 191 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। আরও জানাচ্ছেন রাসনা দাস। অধিদপ্তর কর্তৃক শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনের শুরুতেই অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, কোভিড-19 হাসপাতাল থেকে রোগী ছাড়ার বিষয়ে কারিগরি কমিটি কয়েকটি নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনা মানা হলেই একজন করোনা আক্রান্ত রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। আমাদের কারিগরি কমিটি কোভিড-19 হাসপাতাল থেকে রোগী ছাড়পত্রের যে সুপারিশগুলো করেছেন এবং যে নির্ণায়কগুলো নির্দিষ্ট করেছেন, যে এই নির্ণায়কগুলি যথাযথভাবে পালিত হলে একটি রোগী হাসপাতাল থেকে ছাড়া পাবে। দেশের 35টি ল্যাবে 24 ঘন্টায় 5,941 জনের নমুনা পরীক্ষায় 709 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 13,134 জনে। 24 ঘন্টায় করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছে আরও 7 জন। সরকারি হিসাবে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন 206 জন। সুস্থ হয়েছেন আরও 191 জন। এই নিয়ে মোট সুস্থ হলেন 2,101 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 5,941টি এবং এই নমুনা পরীক্ষা করা হয়েছে আমাদের 35টি ল্যাবরেটরিতে। এই সকল নমুনা পরীক্ষা করে 709 জন শনাক্ত হয়েছে এবং এ পর্যন্ত শনাক্ত সংখ্যা 13,134। মৃত্যুর তালিকায় আমাদের আজকের গত 24 ঘন্টায় নতুন করে 7 জন যুক্ত হয়েছেন। সারা দেশে করোনা আক্রান্তদের মধ্যে 84.66% রোগী ঢাকায় বসবাস করেন। এরপর সবচেয়ে বেশি রোগী রয়েছে নারায়ণগঞ্জে 44.86%। 7 মে রিপোর্ট অনুযায়ী আমাদের ঢাকা সিটি এবং ঢাকা শহরের শনাক্তকৃত ব্যক্তিদের মধ্যেই ছিল 84.66% এবং ঢাকা সিটির বাইরে আমাদের যা শনাক্তকৃত ছিল তাদের মধ্যে নারায়ণগঞ্জে 44.86%। ব্রিফিংয়ে আরও জানানো হয়, ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগী রয়েছেন রাজারবাগ এলাকায়। শহরের মোট 10টি এলাকায় সর্বোচ্চ 200 জন থেকে শুরু করে সর্বনিম্ন 73 জন আক্রান্ত হয়েছেন বলেও জানান তিনি। বাইরে আমাদের যা শনাক্তকৃত। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। করোনার উপসর্গ নিয়ে গতরাতে ঢাকায় এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। বরিশাল, কুমিল্লা ও ঝিনাইদহে মারা গেছেন আরও 4 জন। করোনার হটস্পট নারায়ণগঞ্জে কমেছে আক্রান্তের সংখ্যা, তবে দেশের বিভিন্ন জেলায় নতুন আক্রান্তের সংখ্যা বেড়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ভোরের কাগজের ক্রাইম রিপোর্টার আসলাম রহমান। দীর্ঘদিন হৃদরোগে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে মেডিকেলে নেওয়ার পথে মারা যান আসলাম। মৃত্যুর সময় তার শ্বাসকষ্ট ছিল, কিন্তু আগের দিন তার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে। ওদিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে 51 বছর বয়সের একজন পুরুষ মারা গেছে। তার বাড়ি বানারীপাড়ার বাইশারি গ্রামে। কুমিল্লার দেবিদ্বারে জ্বর, সর্দি, কাশি নিয়ে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে তাকে ভর্তি করা হয়। রাতে অবস্থার অবনতি হলে ঢাকায় আনার পথে মারা যায় সে। ঝিনাইদহের শৈলকুপায় করোনা উপসর্গ নিয়ে 60 বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। উপজেলার কবিরপুর গ্রামের ওই ব্যক্তি জ্বর, শ্বাসকষ্ট নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
নারায়ণগঞ্জে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গত 24 ঘন্টায় নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন 6 জন, মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। জেলায় মোট আক্রান্তের সংখ্যা 1162 জন, মৃত্যুর সংখ্যা 52 জন, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 70 জন। ঠাকুরগাঁওয়ে নতুন করে 3 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্ত 24 জন। শেরপুরের শ্রীবর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় 32 জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। নওগাঁয় 2 স্বাস্থ্য সহকারী সহ 24 ঘন্টায় আরও 7 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। দিনাজপুরে 55 জনের নমুনা পরীক্ষা করে 5 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা 36 জন। গত 24 ঘন্টায় কুমিল্লায় 12 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা 134 জন। ব্রাহ্মণবাড়িয়ায় নতুন আক্রান্ত হয়েছেন আরও 2 জন। সিলেটে করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় আগামী সপ্তাহ থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে করোনার পরীক্ষা শুরু হচ্ছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। লকডাউন, নির্দেশনা, স্বাস্থ্যবিধি কিছুই মানছেন না রাজধানীর মানুষ। নগরীর অলি গলিতে দোকানপাট খুলে দেওয়া হয়েছে, রাস্তায় বসেছে হকার, চলছে ঈদের কেনাকাটাও। লোক সমাগম বেড়েছে সড়কে। আরো জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। ব্যক্তিগত সুরক্ষা পোশাক পরেই ঈদের কেনাকাটায় বের হয়েছেন তিনি। ঝুঁকি আছে জানেন, কিন্তু সরকারি নির্দেশনা মানতে চাননি। সরকারি নির্দেশনা ভেঙেই বেরিয়েছেন ঘরের বাইরে। হয়তো অনেকে আমরা রিস্ক ছাড়া চলাফেরা করতেছি, অনেকে রিস্ক নিয়ে সবাই চলাফেরা করতেছে, দেখা যাচ্ছে মাস্ক ব্যবহার করতেছে না, হয়তো হাতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতেছে না, কিংবা পিপি ব্যবহার করতেছে না, এরকম অনেকে আছে। রাজধানীর উত্তর বাড্ডার এই শপিং মলটি আংশিকভাবে খুলে ব্যবসা করছেন দোকানিরা। ক্রেতারাও গেছেন সেখানে। মানা হচ্ছে না কোনো সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি। শপিং মলের সামনে নেই হাত ধোয়ার ব্যবস্থা। 9টা থেকে 4টা পর্যন্ত আমি দোকানদারি করি, টুকটাক বেচা কিনে হয়, তেরমের কোনো বেচা কিনে হয় না, আল্লাহর রহমতে। আমাদের আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমরা এখনো ব্যবস্থা করতে পারতেছি না। সরকার বলছে 10 তারিখে, একদিন আগে, আজকে শুক্রবারে উদ্বোধন করছে, না হলে তো এদের বাল বাচ্চা ছেলে মেয়েরা কি খাবে। অনেকেই বলছেন প্রয়োজনের তাগিদে বের হয়েছেন। করোনা সংক্রমণের ভয় তাদের সেই প্রয়োজনের কাছে কিছু নয়। জীবন তো চালাতে হবে, তাই না? বাজারে তো আসতে হবে। এখন জীবনের ঝুঁকি নিয়েই বাজারের জন্য আসা। যে করোনা ভাইরাসের প্রকোপ সারা দেশে হয়েছে, এটা থেকে রক্ষা পেতে হলে আমাদের নিজেদেরকে প্রথমে সচেতন হতে হবে। রাজধানীর অবাধ্য সব মানুষকে ঘরে রাখতে চেষ্টা করেও তা পারছে না আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বোঝানোর চেষ্টা করি যে কেন বের হলেন, লকডাউন কেন অমান্য করলেন। তখন তারা বলে যে নিত্য প্রয়োজন জিনিস কেনার জন্য তারা প্রতিনিয়ত বেরোচ্ছে, কেউ ঔষধ কেনার জন্য বেরোচ্ছে, মূলত কাজ ছাড়া কেউ বের হচ্ছে না। আমরা চেষ্টা করতেছি যতটা সম্ভব আমরা বুঝাবার জন্য চেষ্টা করতেছি। তবে নগরীর বড় সড়কগুলোতে যানবাহন ও মানুষের উপস্থিতি এখনও কিছুটা কম। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। শারীরিক দূরত্ব রেখেই জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ পাড়া মহল্লার মসজিদেও স্বাস্থ্যবিধি মেনেছেন বেশিরভাগ মানুষ। তবে মসজিদ থেকে বের হওয়ার সময় নিয়মনীতি উপেক্ষা করেছেন অনেকেই। হাবিবুর রহমান অভির রিপোর্ট। প্রায় 1 মাস পর মসজিদে জুম্মার নামাজ পড়েছেন মুসল্লিরা। তাই আগ্রহের সাথে পরিবারের সদস্যদের নিয়ে নামাজ পড়েছেন নগরবাসী। আজানের পরপরই খুলে দেওয়া হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের গেট। সবাইকে জীবাণুনাশক স্প্রে করেই ঢুকতে দেওয়া হয় মসজিদে। নগরের পাড়া মহল্লার মসজিদগুলোতেও মাস্ক পরে এসেছেন অধিকাংশ মুসল্লি। পাশাপাশি মসজিদ থেকে শিক্ষা নিয়ে কাঁচা বাজার সহ অন্যান্য জায়গাতেও শারীরিক দূরত্ব মেনে চলার পরামর্শ দেওয়া হয়। গত 6 মে শর্ত সাপেক্ষে মসজিদে নামাজ আদায়ের অনুমতি দেয় ধর্ম মন্ত্রণালয়। এতে মসজিদগুলোতে কার্পেট না বিছিয়ে জীবাণুনাশক ছিটানো সহ নানা রকম নির্দেশনা দেওয়া হয়। তবে শিশু ও বয়স্কদের মসজিদে আসতে বারণ করা হয়। এরপরও অনেকে এসেছিলেন মসজিদে। বের হওয়ার সময় বেশ কয়েকটি মসজিদের সামনে জটলা করেছেন অনেকে। তাদেরকে সতর্ক করতেও দেখা যায়নি কাউকে। হাবিবুর রহমান অফি, এটিএন বাংলা, ঢাকা। দীর্ঘদিন পর স্বস্তি ফিরেছে বাজারে। পণ্য সরবরাহ প্রচুর, ক্রেতা কম, তাই কমেছে আদা, রসুন সহ সব ধরনের মশলা আর সবজির দাম। আরো জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনা দুর্যোগ আর রোজার মধ্যে নিত্যপণ্যের বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছিল তা কেটে গেছে।
রাজধানীর বাজারে এখন বেশিরভাগ পণ্যের দামই স্থিতিশীল এবং ক্রেতাদের নাগালে। প্রত্যেকটা দামই গত সপ্তাহের তুলনায় কেজিতে ৫-৬০ টাকা করে কমছে। যেমন ছোলা গত সপ্তাহ ৭০ টাকা ৭৫ টাকা, এটা আজকে বেচতেছে ৬৫ টাকা। দাম কম আছে, মানে অ্যাজ ইউজুয়াল আর কি, যেটা যত সেটাই আর কি। সবাই খুবই সচেতন এবং অনেকেই আবারই করতেছে, ভিড় কম আছে আর কি। ২০০ টাকা কেজি আদার দাম শুনে কদিন আগে অনেকেই ছিলেন উদ্বিগ্ন। বাজারে এখন সেই আদা মিলছে ১৫০ টাকার মধ্যে। কমেছে পেঁয়াজ রসুনের দামও। যে আদা আসলে আপনার ২৫০ টাকা ২৮০ টাকা, সে আদা এখন আমরা পাইকারি বস্তা করে বিক্রি করতেছি ১৩০ টাকা ২৫ টাকা। শুক্রবার বা ছুটির দিনে রাজধানীর যেসব বাজার টইটুম্বুর থাকে ক্রেতার ভিড়ে, এখন তা অনেকটাই ফাঁকা। করোনা ভাইরাস সংক্রমণ আতঙ্কে খোলা বাজারের বদলে অনেকেই যান সুপার শপে। এরপরও নগরীর বিভিন্ন বাজার মনিটরিংয়ে রয়েছেন সরকারি দপ্তরের কর্মকর্তারা। বিভিন্ন টাইপের মশলা যেগুলো আছে এগুলো নিয়ে যেন কেউ কারসাজি না করতে পারে। তাছাড়া এবং ভোক্তাদের পাশে থাকার জন্য, ভোক্তাদের সচেতন করার জন্য, ব্যবসায়ীদের সচেতন করার জন্য পাশে আছি, ভোক্তাদের আশ্বস্ত করার জন্য। শুধু মশলা নয়, সব ধরনের সবজির দামও এখন খানিকটা কম ঢাকায়। বিভিন্ন জেলা থেকে প্রচুর শাকসবজি আসছে, কিন্তু ক্রেতা কম থাকায় তার বেচাকিনা খুব একটা ভালো না। কাঁকরোল ছিল ৮০ টাকা কেজি, কাঁকরোল এই সপ্তাহে মাত্র ৪০ টাকা কেজি। জালি ছিল গত সপ্তাহে ৪০ টাকা পিস, এই সপ্তাহে একবারে কম। জালির দাম এই সপ্তাহে মাত্র ৩০ টাকা ২৫ টাকা পিস। তবে রাজধানীর বাজারে সব ধরনের মুরগির দাম কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা বাড়তি সপ্তাহখানেক ধরে। করোনা পরিস্থিতির মধ্যে বিভিন্ন সময়ে বাজারে মানুষের উপচে পড়া ভিড় থাকলেও শুক্রবারের চিত্র ছিল একেবারেই ভিন্ন। বিভিন্ন পাইকারি এবং খুচরা বাজারে মানুষের উপস্থিতি কম ছিল এবং বিক্রেতারা বলছেন দ্রব্যমূল্য স্থিতিশীল রয়েছে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। রমজান মাসের প্রায় অর্ধেক পার হলেও রাজধানীর ইফতার বাজারে তেমন কোনো সমাগম নেই। লোকবল সংকট ও করোনা সংক্রমণের আশঙ্কায় এখনও বন্ধ অধিকাংশ রেস্টুরেন্ট। হাতে গোনা কয়েকটি রেস্টুরেন্টে সীমিত আকারে ইফতার বিক্রি চললেও বেচাকেনা একেবারেই কম। দেখুন হুমায়ুন চিস্তির রিপোর্ট। রাজধানীর বেলি রোডের রেস্টুরেন্টগুলোতে পুরো রমজান মাস জুড়েই ইফতারি বিক্রির প্রতিযোগিতা লেগে থাকে। বাহারি সব ইফতার বিক্রি নিয়েই এই প্রতিযোগিতা। গেল বছরেও জমজমাট ছিল এখানকার ইফতার আয়োজন, তবে এবারের অবস্থা একেবারেই ভিন্ন। শারীরিক দূরত্ব বজায় রেখে ইফতার বিক্রি করছে হাতে গোনা দু একটি রেস্টুরেন্ট। অনেক দোকানই খোলা নেই। আমরা অনেক ঘুরে সেই রামপুরা থেকে এখানে আসছি, বেলি রোড আসছি ইফতার কেনার জন্য। প্রতি বছর আমরা এখান থেকে নেই ইফতার, তো এবার করোনার কারণে আমরা বের হইনি, তো বাচ্চারা বাসায় খুব আবদার করতেছিল, আজকেই বের হলাম। তবে সামাজিক দূরত্ব মানছেন না অনেক ক্রেতাই। শারীরিক দূরত্বটা আমি বাইরে দেখলাম, ভেতরে পাইলাম না। এটা ভেতরে তো আপনারা দেখছেন কি অবস্থা। হোটেল মালিকরা বলছেন অনুমতি পেলেও লোকবলের অভাবে রেস্টুরেন্ট চালু করা সম্ভব হচ্ছে না। এছাড়া ক্রেতা একেবারে কম থাকায় ব্যবসাও তেমন হচ্ছে না। লকডাউনের কারণে আমাদের যে স্টাফ আছে তারা কেউ আসতে পারতেছে না, আর আগের তুলনায় তেমন ক্রাউড নাই। তুলনামূলক প্রতিবারের চাইতে এবারে তো স্বভাবতই কাস্টমাররা বা গ্রাহকরা বাইরে কম বের হচ্ছে এবং আমরা চেষ্টা করছি মানে সামাজিক দূরত্ব বোধ বজায় রেখে প্রত্যেককে অ্যাওয়ার করে আমরা ভিতরে প্রবেশ করার ব্যবস্থা করছি। এদিকে নিষেধাজ্ঞা থাকলেও রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লায় ফুটপাতে বসছে ইফতারের দোকান, সেখানেও বিক্রি তেমন নেই। আমাদের পরিস্থিতির শিকার, এই জন্য বা সংসারে নিয়ে সমস্যা, যার বিধায় আমরা স্টাফরা মিললে এই জন্য দোকানদারি করতেছি। বেচা কিনে হালকা পাতলা, বেচা কিনে অবস্থা খুবই খারাপ। এদিকে বাইরে বের হতে না পারলেও বিভিন্ন নামকরা রেস্টুরেন্ট থেকে অনলাইনে ইফতার কিনছেন অনেকে। করোনা প্রাদুর্ভাবের মধ্যে ইফতার সামগ্রী বিক্রির জন্য হোটেল রেস্তোরাঁগুলোকে অনুমতি দেওয়া হলেও ক্রেতা উপস্থিতি একেবারেই কম। কারণ করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে হোটেল রেস্তোরাঁর ইফতারের চেয়ে বাসা তৈরি ইফতারকেই বেশি পছন্দ করছেন সচেতন নাগরিকরা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে পুলিশের ১৪২৯ জন সদস্য আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৬ জন আর মারা গেছেন মোট ৬ জন। এখন থেকে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা দেয়া হবে ইম্পালস হাসপাতালে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে হাসপাতালটি প্রাথমিকভাবে ২.৫ মাসের জন্য ভাড়া নেওয়া হচ্ছে। শুধুমাত্র করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের নিবিড় চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি এখন থেকে ব্যবহৃত হবে। মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা এবং নির্দেশে রাজধানীর ইম্পালস হসপিটালটি
করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য বন্দোবস্ত করা হয়েছে। বাংলাদেশ পুলিশ এবং ইম্পালস হসপিটাল কর্তৃপক্ষের মধ্যে ইতিমধ্যে একটি MOU স্বাক্ষরিত হয়েছে। আমরা আশা করছি খুব শীঘ্রই এই হসপিটালে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা শুরু হবে। লকডাউন শিথিল না হওয়া পর্যন্ত সিলেটের সব শপিং মল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। গত কয়েকদিন থেকে সেখানে আশঙ্কাজনক হারে করোনা আক্রান্তের হার বেড়ে চলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিলেট নগর ভবনে মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে বৈঠকে এই সিদ্ধান্ত নেন ব্যবসায়ী নেতারা। তারা জানান, কেনাকাটার সময় সংক্রমণ ঝুঁকি কমানোর জন্য তাদের এই সিদ্ধান্ত। আপাতত ঈদ পর্যন্ত বন্ধ থাকবে সিলেটের শপিং মলগুলো। আশুলিয়ার পোশাক শ্রমিকদের বাসা ভাড়ার 40% 2 থেকে 3 মাসের জন্য মওকুফের আহ্বান জানিয়েছেন শিল্প পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা। করোনার প্রভাবে অর্থনীতির মন্দা কাটাতে শিল্পাঞ্চলের বাড়ি মালিকদের প্রতি এ আহ্বান জানান তারা। দুপুরে শিল্প পুলিশ কার্যালয়ের জনপ্রতিনিধি ও বাড়িওয়ালাদের সমন্বয়ে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়। এ সময় পুলিশ সুপার সানা শামীমুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, বাড়ির মালিক সহ স্থানীয়রা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। পরে শিল্প পুলিশ অসহায় ও কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন। জামালপুর জেলা কারাগার থেকে সরকারের সাধারণ ক্ষমায় মুক্তি পেলেন 14 বন্দী। জেল সুপার মোখলেসুর রহমান জানান, করোনা ভাইরাস প্রতিরোধে কারাগারে বন্দি চাপ কমাতেই সরকারের সাধারণ ক্ষমার আওতায় বিভিন্ন মামলায় লঘু দণ্ডে দণ্ডিতদের মুক্তি দেওয়া হয়েছে। এর মধ্যে জামালপুর জেলা কারাগার থেকে স্বল্পমেয়াদী সাজাপ্রাপ্ত 29 বন্দীর তালিকা কারা মহাপরিদর্শকের দপ্তরে পাঠানো হয়। এর আগে গত 2 মে মুক্তি দেওয়া হয় আরও 2 বন্দীকে। কোভিড-19 মোকাবেলায় গ্রাহক, চিকিৎসক এবং ক্ষতিগ্রস্ত খুচরা ব্যবসায়ীদের জন্য 100 কোটি টাকার সহায়তা কার্যক্রমের ঘোষণা করেছে গ্রামীণফোন। গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, 1 কোটি গ্রাহকের জন্য 10 কোটি ফ্রি মিনিট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে গ্রামীণফোনের গ্রাহকরা সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত যে কোনো অপারেটরে প্রতি মিনিট 48 পয়সা কল রেটে কথা বলতে পারবেন। সর্বমোট 100 কোটি টাকার সহায়তা কার্যক্রম আমরা হাতে নিয়েছি। চিকিৎসকদের জন্য প্রতি মাসে 30 গিগাবাইট 1 টাকা মূল্যে আগামী 6 মাসের জন্য। গ্রামীণফোনের সকল ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা গ্রামীণফোনের নেটওয়ার্কে কাজ করে থাকেন তাদের জন্য 10 কোটি টাকার ক্রেডিট স্কিম চালু করা হয়েছে। এবং সর্বশেষ যেটি আমি বলেছি, গ্রামীণফোনের যে সকল ক্ষুদ্র ব্যবসায়ীরা গ্রামীণফোনের সাবস্ক্রিপশন বা গ্রামীণফোনের প্রোডাক্ট ব্যবহার করে থাকেন তাদের জন্য বিশেষ অফার থাকছে। করোনা ভাইরাসের কারণে ব্যাহত হচ্ছে শিশুদের টিকাদান কর্মসূচি। পোলিও, যক্ষ্মা, হামসহ বেশ কিছু রোগের টিকা দেওয়া সম্ভব হচ্ছে না বলে উদ্বিগ্ন অভিভাবকরা। শিশু বিশেষজ্ঞরা বলছেন, সময় মতো টিকা দিতে না পারলে বিভিন্ন জটিলতার সৃষ্টি হতে পারে। করোনার মধ্যেও বিশেষ ব্যবস্থাপনায় টিকা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মাহবুব কবির চপলের রিপোর্ট। করোনার প্রভাব যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে নানা ধরনের জটিলতা। সংক্রমণের ভয় তো আছেই, সাথে দুশ্চিন্তা বেড়েছে শিশুদের টিকা নিয়ে। দেশে সরকারিভাবে শিশুদের 10টি রোগের টিকা দেওয়া হয়। জন্মের 14 দিনের মধ্যে দেওয়া হয় যক্ষ্মার BCG টিকা। 1.5, 2.5 ও 3.5 মাস বয়সে দেওয়া হয় পোলিও, ডিপথেরিয়া, হুপিং কাশি, টিটানাস এবং হেপাটাইটিস বির টিকা। হাম, রুবেলার টিকা দেওয়া হয় 9 ও 15 মাস বয়সে। বাচ্চার বয়স 2 বছরের মধ্যে সব টিকা শেষ করতে হয়। কিন্তু করোনার কারণে দেশের বেশিরভাগ জায়গায় বন্ধ আছে এই কর্মসূচি। দেশে করোনা পরিস্থিতির কারণে সবকিছু বন্ধ হয়ে গেল। বাচ্চাকে টিকা দিতে পারছি না, কবে দেওয়া হবে সে সম্পর্কে কিছু জানতে পারছি না। এজন্য খুবই দুশ্চিন্তা হচ্ছে। আমার ছেলের টিকা দেওয়ার ডেট ছিল এপ্রিলের 7 তারিখ, কিন্তু বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির জন্য এবং বাংলাদেশের এই অবস্থার জন্য আমরা আসলে টিকাটা দিতে পারিনি। শিশু বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচির মাধ্যমে পোলিও সহ বেশ কিছু রোগ প্রতিরোধে সফল হয়েছে বাংলাদেশ। তবে নির্ধারিত সময়ে টিকা দিতে না পারলে সমস্যার সৃষ্টি হতে পারে। প্রথম টিকার পরে দ্বিতীয় টিকা দিলে প্রথম টিকাটা বেশি করে কার্যকরী হয়, তারপরে দ্বিতীয় টিকা দিয়ে আবার সেই টিকাটাকে আরো বেশি শক্তিশালী করে এবং তারপরে যদি কোনো সময় আবার বুস্টার দেওয়া যায় এটাকে আরো শক্তিশালী হয় এবং সারা জীবনের জন্য এই টিকাটা কার্যকরী হয়। প্রথম টিকা দেওয়ার পরে দ্বিতীয় টিকা দিতে বেশি দেরি হয়ে যায়,
ধরেন 1.5 মাসের জায়গায় 3 মাসের বেশি হয়ে যায়, তখন কিন্তু এই প্রথম টিকার কার্যকারিতা আবার অতটা থাকে না, আবার নতুন করে দিতে হয়। কবে নাগাদ করোনার পরিস্থিতির উন্নতি হবে তা অনিশ্চিত, তাই এর মধ্যে কিভাবে শিশুদের টিকা দেওয়া চালু করা যায় সেই পরিকল্পনা করছে স্বাস্থ্য অধিদপ্তর। ইপিআই কর্মসূচি অবশ্যই ব্যাহত হচ্ছে কোভিড-19 সিচুয়েশনে। যেসব এলাকায় লকডাউন করা রয়েছে সেসব জায়গায় টিকাদান কর্মসূচি, নিয়মিত টিকাদান কর্মসূচি বন্ধ আছে। তবে আমাদের ওই এলাকায় যে স্থায়ী টিকাদান কেন্দ্র এবং পৌরসভায় যে স্থায়ী টিকাদান কেন্দ্র এবং সিটি কর্পোরেশনের জোনে যে স্থায়ী টিকাদান কেন্দ্র, সেই টিকাদান কেন্দ্র কিন্তু চালু রয়েছে। কোভিড-19 সিচুয়েশনের পরবর্তী সময়ে আমরা এটা কিভাবে পুষিয়ে নিব, আমাদের একটা পরিকল্পনা রয়েছে। লাইন লিস্টিং করে আমরা দেখব যে লেফট আউট এবং ড্রপ অফ বাচ্চা যারা আছে তাদেরকে আমরা টিকা দেওয়া এনশিওর করব। এই পরিস্থিতিতে শিশুদের বাড়তি যত্ন নেওয়ার জন্য অভিভাবকদের প্রতি পরামর্শ বিশেষজ্ঞদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দীর্ঘ লকডাউন শেষে 11 মে থেকে স্বাভাবিক হতে যাচ্ছে ফ্রান্স, কিন্তু তার আগে নাগরিকদের বেশ কিছু নির্দেশনা দিয়েছে দেশটির সরকার। প্যারিস থেকে আরও জানাচ্ছেন অল ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব কাজী এনায়েতুল্লাহ ইনু। আগামী 11 মে 2020 সালে কিভাবে ফ্রান্সকে ডিকনফাইনমেন্টে নিয়ে যাওয়া যায় বিভিন্ন ক্ষেত্রে তারা ব্যাখ্যা দিয়েছেন, এবং যারা যেভাবে যে কাজের জন্য নিয়োজিত হয়েছেন তাদেরকে তাদের কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন, এবং ফরাসি জনগণকে তারা অনেক বিশেষভাবে অনুরোধ করেছেন যে তারা যেন এসব নিয়ম কানুন এবং যেসব প্রিকশন নেওয়া দরকার সেটা মেনে চলেন। কারণ এই 2 মাসের মধ্যে হতে যাচ্ছে এই যে একটা মহামারীর কারণে সবকিছু ব্লকড, একটা অর্থনৈতিক যে একটা বিপর্যয় এদেশে এসছে, পুরো ইউরোপে এসছে, পুরো বিশ্বে এসছে, সে ব্যাপারে তারা অত্যন্ত সচেতন, এবং সেটাকে চাপ সচল করার উদ্দেশ্যেই আজকের এই বড় ধরনের যে সংবাদ সম্মেলন করলেন, সেটাই ছিল তাদের মুখ্য বিষয়। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মজয়ন্তী। প্রতি বছর এই দিনে বিশ্বজুড়ে কত শত অনুষ্ঠান আয়োজন হয়, আর এবার তার স্মৃতি ঘেরা কলকাতা, শান্তিনিকেতন, শিয়ালদহ, প্রতিসর কোথাও কোনো উৎসব নেই। বিশ্ব পরিস্থিতিতে থমকে আছে সবকিছু। কেরামতুল্লাহ বিপ্লব জানাচ্ছেন কবিগুরুর জন্মদিনের সেই খবর। তার গানের কথা একেবারেই সত্যি। 150 বছরেও তিনি বেঁচে আছেন বাঙালির হৃদয়ে, নীরবে নয়, সরবে, সাড়ম্বরে, বিশ্বজুড়ে। গান, কবিতা, গল্প সাহিত্য বা নাটক, সিনেমা, কোথায় নেই রবীন্দ্রনাথ। কিংবদন্তির চেয়েও বেশি এই কবি 158 বছর আগে বৈশাখের এই দিনে জন্মেছিলেন কলকাতায়, জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। জীবনের 80 বছর তিনি তার সৃষ্টি ছড়িয়েছেন বিশ্বজুড়ে, সাহিত্যে পেয়েছেন নোবেল, খ্যাতি দুনিয়া জুড়ে। কলকাতা, শান্তিনিকেতনের পর বাংলাদেশ ছিল তার সবচেয়ে পছন্দের। এই দেশ, নদী, গ্রাম, মেঠোপথ তার ভালো লাগার। তাই কুষ্টিয়ার শিলাইদহ, সিরাজগঞ্জের শাহজাদপুর, নগর প্রতিসরে তার কুঠি, কাছারি আর বিশ্রামবাড়ি। এসবে বছরের পর বছর রবীন্দ্রনাথ থেকেছেন, লিখেছেন তার কালজয়ী সব সাহিত্য। করোনা ভাইরাসের বিশ্ব মহামারীতে এবার কষ্টে বন্দী সেই কবিগুরুর জন্মদিন। কলকাতায় কোনো উৎসব নেই, আয়োজন নেই, শান্তিনিকেতনেও। সরকারি বিধিনিষেধ থাকায় কোনো আয়োজন হয়নি শিলাইদহ, প্রতিসর, এমনকি শাহজাদপুরেও। দুর্যোগে ঘরবন্দি এই দিনে তাই রবীন্দ্রনাথের গল্পগানেই তাকে স্মরণ করা যায়। জাগিবে করোনা মহামারীর কারণে বিভিন্ন দেশে আটকে পড়া নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে বন্দে ভারত মিশন প্রত্যাবাসন কার্যক্রম শুরু করেছে ভারত সরকার। এই কার্যক্রমের অংশ হিসেবে সকালে ঢাকা থেকে 170 জন ভারতীয় মেডিকেল শিক্ষার্থীকে নিয়ে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ভারতের শ্রীনগরে যায়। বিমানবন্দরে তাদেরকে বিদায় জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস। From Shahabadi Medical College, Dhaka.
I'm from Kashmir and we have been evacuated from Bangladesh. We had to do an online registration for that firstly, and then they sent us the emails accordingly, and we had to book our tickets. So they did a good job, really good job actually. आज हमारे ढाका से पहली फ्लाइट श्रीनगर डायरेक्टली जा रही है। इसमें केवल स्टूडेंट हैं। ये स्टूडेंट यहाँ मेडिकल कॉलेजेस में भर्ती हैं। पिछले कुछ दिनों से हम इनके साथ लगातार संबंध बनाए रख रहे थे। লকডাউন খুলে দিয়ে সরকার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গাজীপুর মহানগর যুব দলের উদ্যোগে টঙ্গীবাজার এলাকায় ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, করোনা সংক্রমণের মাত্রা যখন বৃদ্ধি পেয়েছে তখন লকডাউন খুলে দিয়ে সরকার মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলছে। আমাদের দলের যিনি চেয়ারপারসন, যখন সংক্রমণের মাত্রা বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে, গ্রামে গঞ্জে শহরে গুচ্ছ গুচ্ছ আকারে সংক্রমিত হচ্ছে, তখন সরকার লকডাউন বা শাটডাউন তিনি খুলে দিলেন। কেন? ওনার কাছে নাকি মানে অর্থনীতি আগে, ব্যবসায়ী বড় বড় ব্যবসায়ীদের স্বার্থ আগে, আর মানুষের জীবন চলে যাচ্ছে, ওইটা বড় কথা নয়। বছরের সবচেয়ে ব্যস্ত মৌসুমে এবার স্থবির সিরাজগঞ্জের তাঁত শিল্প। লকডাউনের ফলে জেলায় ৩ লাখ ছোট বড় তাঁত বন্ধ থাকায় কর্মহীন হয়েছেন 10 লাখেরও বেশি শ্রমিক। চরম আর্থিক সংকটে ক্ষতির মুখে পড়েছেন মালিকরাও। পরিস্থিতি দীর্ঘ হলে অনেক কারখানা স্থায়ীভাবে বন্ধ করে দিতে হবে বলেও জানান তারা। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের রিপোর্ট, জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। সিরাজগঞ্জের তাঁতপল্লীতে এই শব্দ, কাজ আর ব্যস্ততা এখনকার নয়, গত বছরের। ঈদের আগের ভরা মৌসুমে এমনই থাকে কারখানাগুলো, নাওয়া খাওয়া ভুলে যান তাঁতিরা। আর এখন নিষ্পান নিস্তব্ধ লাখো মানুষের জীবিকার সেই শিল্প। তাঁত কারখানা আর কাপড়ের হাট সবই বন্ধ লকডাউনে। সিরাজগঞ্জের প্রধান অর্থনীতি শক্তিশালী এই ক্ষুদ্র শিল্পে। জেলায় ছোট, মাঝারি ও বড় তাঁত আছে 3 লাখের কাছাকাছি। গার্মেন্টস চলে তো আমাদের শিল্পটা চালানোর জন্য সরকারের জন্য একটু নজর দেয়। আমি যদি রুজি না করি, আমাদের যদি তাঁতের কাজ যদি না আমরা করতে পারি, তাহলে আমরা চলবো কিভাবে? শুধু দরিদ্র এই তাঁত কর্মীরা নয়, দুর্যোগে পড়েছেন মালিকরাও। ব্যাংক লোন, বকেয়া, বিদ্যুৎ বিল, এমন নানা দুর্ভোগে তাদের কারখানাই বন্ধ হতে বসেছে। এই ব্যবসা এরকম বন্ধ থাকলে আমরা টাকাও দিতে পারবো না, আমরাও কিছু বাকি টাকা মানুষের দিচ্ছি। এরকম পরিস্থিতি থাকলে তারা আমাদের টাকা দিবে না, আমরাও তাদের টাকা পরিশোধ করতে পারবো না। বেলকুচি, শাহজাদপুর, উল্লাপাড়া সহ সব উপজেলাতেই আছে তাঁত কারখানা। সবখানেই এখন এমন দুর্দিন। সরাসরি সরকারি সহায়তা না পেলে যা আরো বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। তাঁত শিল্পগুলিকে যাতে বাঁচায় রাখার জন্য এদের জন্য একটা আলাদা প্যাকেজ দিন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে চেম্বারের মাধ্যমে এটা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমাদের এই আহ্বানটা থাকবে। সরকারি কর্মকর্তারা অবশ্য কর্মহীন শ্রমিকদের সহায়তার কথা বলছেন। অতি দরিদ্র তাঁতিদের একটি তালিকা সংগ্রহ করেছি এবং আমাদের যে সরকারি বরাদ্দ আসছে, আমরা সেটি এই তাঁতিদেরকে ইউনিয়ন ওয়ারি ডিভিশন করে সেই তালিকা মোতাবেক তাদের জন্য যে ত্রাণের বরাদ্দটি সেটি আমরা পাঠিয়ে দেব। তবে এত বড় বিপর্যয়ে সরকারি সহায়তা, দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি আরও অনেক বেশি দরকার বলে মনে করছেন তাঁত শিল্প মালিকরা। কেরামতুল্লাহ বিপ্লব, ব্যুরো নিউজ, ATN বাংলা।